নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেলথলাইন। এবং হেলথলাইনের অনুষ্ঠান মানেই কিছু আমাদের পাওয়া পাওয়া মানে আমাদের যে কোনো রকম সমস্যা, রোগ সংক্রান্ত আমরা আলোচনা এখানে করে থাকি। শারীরিক যে কোনো রকম সমস্যা প্রথমত আমরা ইন্ডিভিজুয়ালি এক একটি করে বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করি, এবং সেই রোগগুলি হয় কেন, এর কি কি উপসর্গ রয়েছে এই সমস্ত রোগের, এবং তার চিকিৎসা পদ্ধতি বা কি, এবং কত দ্রুততার সঙ্গে একজন পেশেন্টকে একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কত দ্রুততার সঙ্গে তার চিকিৎসা পদ্ধতির আওতায় তাকে নিজেকে আনতে হবে, এই নিয়েই থাকে আমাদের আলোচনা। আজকে যা বিষয়বস্তু সেটা আমরা প্রত্যেকেই বলে থাকি, কিন্তু এটা নিয়েও যে আলাদাভাবে চিকিৎসা হয় এবং এই আলাদা চিকিৎসা পদ্ধতি রয়েছে আমরা কিন্তু জানি না। আজকে বিষয়বস্তু আপনারা দেখতেই পাচ্ছেন, মাথা ব্যথা, হেডেক। এবার আপনারা বলবেন হেডেক নিয়ে আমরা তো অনেক কথা বলি বা আমরা শুনেছি, কিন্তু এই মাথা ব্যথাটার থেকেও বড় কথা হচ্ছে ব্যথা, অর্থাৎ পেন। এই ব্যথা আমরা, সেটা সিভিয়ার হতে পারে, সেটা একটা মাঝামাঝি সমস্যার জায়গায় আসতে পারে। কিভাবে ব্যথাকে আমরা কন্ট্রোল করতে পারি থ্রু ট্রিটমেন্ট, এবং আমাদের এই সমস্যা থেকে আমরা বেরোতে পারি। মাথা ব্যথা, সব মাথা ব্যথাই কি মাইগ্রেন সাইনাস নাকি অন্য কিছু, সব নিয়েই থাকবো আমরা আজকে আলোচনা। কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে অনুষ্ঠানে আমাদের অনসেটে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর সুষ্পা দাস, ক্রনিক পেন স্পেশালিস্ট। স্বাগত জানাবো ডক্টর দাস অনুষ্ঠানে আসার জন্য। এবং ডক্টর দাস রয়েছেন আমাদের সাথে আজকে এই আলোচনায়, যেহেতু উনি একজন ক্রনিক পেন স্পেশালিস্ট, ওনার কাছ থেকেই আমরা কিন্তু গোটা বিষয়টি সম্বন্ধে জানবো। প্রথমত স্বাগত জানিয়ে ডক্টরবাবুকে বলবো যে এই যে হেডেক, আজকে আমাদের যে বিষয়বস্তু মাথা ব্যথা, আমি প্রথমেই একটা প্রশ্ন দর্শকদেরই করলাম, যে মাথা ব্যথার অনেক রকম ফের আছে। এই সবার আগে আমাকে বুঝতে হবে এই যে পেইন ম্যানেজমেন্ট, এই জিনিসটা কি আগে আমাদের জানতে হবে। যে কারণ ব্যথা নিয়ে কি ট্রিটমেন্ট হয় এটা আমরা কখনো ভাবি না। আমরা কি ভাই, বড় যে একটা পেন কিলার খেয়ে নিলাম, এটা আমাদের একটা জীবনধারা। বাট পেইন ম্যানেজমেন্ট, এটা আপনার স্পেশালাইজেশন, সেই জিনিসটা কি? আচ্ছা, ব্যথা তো আমাদের সবারই কোনো না কোনো সময়ে আমরা এটা এক্সপিরিয়েন্স করে থাকি। তবে অনেক সময় মানে ব্যথা মানে কোথাও একটা চোট লাগলো, চোট লাগার পরে যেই ব্যথাটা হলো, কিছুদিন পর যখন সেই ইনজুরিটা ঠিক হয়ে যায় ব্যথাটা চলে যায়। এটাই হচ্ছে আমাদের নর্মাল আইডিয়া অ্যাবাউট পেন, বা যেটাকে অ্যাকিউট পেন বলা হয়। কিন্তু মাঝে মাঝে দেখা গেছে কি এই অ্যাকিউট পেনটা ক্রনিক হয়ে যাচ্ছে। মানে 3 থেকে 6 মাসের বেশি যদি কোনো ব্যথা একটা পার্টিকুলার শরীরের পার্টিকুলার একটা জায়গায় থেকে যায়, তখন সেটা ক্রনিক পেনে পরিণত হয়। তখন কিন্তু আর প্রবলেমগুলো শুধু ওই সেই যেই জায়গায় চোট লেগেছিল বা যেই জায়গায় প্রবলেম আছে সেই জায়গাটাতে লিমিটেড থাকে না। মানে তখন সেই ধরে নিন হাতে ব্যথা হয়েছে, হাতে ব্যথাটা যদি না সারে এবং কন্টিনিউয়াসলি 3 থেকে 6 মাসের বেশি যদি সেই জায়গাটাতে ব্যথাটা থেকে যায়, বা ব্যথা যেই কারণে হচ্ছিল সেটা যদি থেকে যায়, তখন দেখা যায় ওই জায়গায় যে নার্ভগুলো আমাদের ব্যথার সিগন্যালগুলো নিয়ে আমাদের ব্রেনে নিয়ে যাচ্ছিল, সেই নার্ভগুলো অসুস্থ হয়ে পড়ে বা নার্ভগুলো হাঁপিয়ে যায়। তখন নার্ভগুলো হাঁপিয়ে গেলে কি করে, তখন অ্যাবনর্মাল একটা সেন্সেশন করতে থাকে। সেটাই তখন ওটা অ্যাকিউট পেনের বদলে হয়ে যায় ক্রনিক পেন। মানে অনেক দিন ধরে যেখানে পেনে লিঙ্গার করছে এবং পেশেন্ট সাফার করছে। আমরা জানি যারা ভোগে আরো তারা বেশি ভালো বলতে পারবে। মানে অনেক সময় হয় কি রেগুলার ডে টু ডে যে লাইফের অ্যাক্টিভিটি সেগুলোও মানুষ করে উঠতে পারে না এই ক্রনিক পেনের জন্য। তো ক্রনিক পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, মানে আমি ব্রাঞ্চটার কথা যদি বলি, আমরা ওই ক্রনিক পেনের পেশেন্ট যারা ওই নার্ভ রিলেটেড পেনে কষ্ট পাচ্ছে, আমরা তাদেরকে হেল্প করি যাতে তারা আবার সেই ব্যথাটা থেকে কিছু রিলিফ পায় এবং তারা তাদের ডেইলি অ্যাক্টিভিটি যাতে ফিরতে। এবার যাবো হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা একটু আগে আপনি বলছিলেন যে সব মাথা ব্যথাই কি মাইগ্রেন বা সাইনাস, মানে মাথা ব্যথা মানে আমরা দুটো রাস্তা দেখি, এক নয় মাইগ্রেন নয় সাইনাস, কিন্তু সত্যি কি তাই না তার বাইরে কিছু আছে? মাথা ব্যথাটাও এই খুব একটা কমন, মানে আমাদের সবারই কখনো না কখনো মাথা ব্যথা হয়ে থাকে। মাথা ব্যথাটা
মাইগ্রেন ধরনের যে মাথা ব্যথা সেটাও বেশ কমন, কিন্তু সব মাথা ব্যথাই মাইগ্রেন নয়। দেখা গেছে আমাদের মাথা ব্যথা হলেই আমরা প্রথমেই ভাবি কি জানি আমার চোখের পাওয়ারটা বোধহয় চেঞ্জ হয়েছে, কি জানি আমার বোধহয় একটু সাইনাসের প্রবলেম দেখা দিয়েছে। তো অনেক সময় আমরা সেটাকে ইগনোর করে দেই। তো আমাদের জানতে হবে কি এক্স্যাক্টলি কিরকম ধরনের মাথা ব্যথা হলে আমি ভাববো কি কি জানি আমার মাইগ্রেন হলেও হতে পারে, আমার কি কোনো ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তো আমরা যে কোনো হেডেক নিয়ে যখন আমরা কথা বলি, হেডেক দু ধরনের হয়। হেডেক প্রাইমারি হেডেক হয়, সেকেন্ডারি হেডেক হয়। সেকেন্ডারি হেডেক মানে যেগুলো আমরা সেকেন্ডারি কোনো কারণের জন্য হচ্ছে, কারোর কোনো টিউমার হলো বা কোনো ব্লাড ভেসেল কিছুর প্রবলেম হলো মাথায়, তখন সেটা সেকেন্ডারি হেডেক। এটা রেয়ার, কিন্তু এরকম কোনো যদি মাথা ব্যথার কষ্ট হয় যেটা একটা বয়সের পরে, মানে এমনিতে তার সারা জীবন ব্যথা ছিল না, কিন্তু একটা বয়সের পরে হঠাৎ করে ভীষণ তীব্র একটা মাথা যন্ত্রণা হচ্ছে, তখন সেই ট্রিটমেন্টের জন্য আমাদের একজন ডক্টরের হেল্প নেওয়া উচিত। এটা ছাড়া রেগুলার যে হেডেকের কথা বলছি, যেরকম কি ধরে নিন মাইগ্রেন হলে আমরা কি কখন মনে করব কি আমার মাইগ্রেন হতে পারে? যদি কারোর মাথার একটা সাইডে দবদবে কোনো ধরনের ব্যথা হয়, বা মাথা ব্যথার সঙ্গে বমি ভাব লাগা বা বমি হয়ে যাওয়া, এইটা বারবার হতে থাকে। বা অনেক সময় দেখা গেছে মাইগ্রেনের পেশেন্টরা স্পেসিফিক্যালি তারা বলতে পারে কি আমি আমার খুব খিদে পেয়ে গেলে এবং টাইমলি আমি যদি খাবারটা না খাই তাহলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, এবং সেই মাথা ব্যথার এই দবদবে ভাবটা একদম টিপিক্যাল হয়। সে মানে যতক্ষণ না খাবার সে খাচ্ছে বা কোনো মাথা ব্যথার ওষুধ সে খাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাথা ব্যথা কন্টিনিউয়াস চলবে, সেটা কোনোভাবেই কন্ট্রোলে আনা যাবে না। আবার অনেক সময় দেখা গেছে যদি ঠিক মতো ঘুম না হলো বা কোনো ধরনের মেন্টাল স্ট্রেস হলো বা কোনো ফিজিক্যাল স্ট্রেসেও মাইগ্রেন হতে পারে। তো টিপিক্যালি মাইগ্রেন হলেই মাথার একটা সাইড থেকে ব্যথাটা শুরু হয়, আধকপালি যেটা অনেক সময় আমরা বলি যে মেঘ করলেও ব্যথা হচ্ছে, রোদ উঠলেও ব্যথা হচ্ছে। এই যে ওয়েদার চেঞ্জ যেটা বলছেন, এটা কিন্তু সব পেশেন্টের সেম হবে না, মানে একজন পেশেন্টের ট্রিগারিং পয়েন্টগুলো কিন্তু আরেকজনের থেকে ডিফারেন্ট হয়। তাই জন্য ওটা ঠিক খুব পেশেন্ট স্পেসিফিক। কিন্তু তার মধ্যেও দেখা গেছে ইটিং হ্যাবিট, মানে খাওয়া দাওয়ার হ্যাবিট যদি ঠিক মতো মেনটেন না হচ্ছে বা ঘুম ঠিক করে যদি না হয়, ডিহাইড্রেশনের ফলে মানে জল কম খেলেও এটা হতে পারে। তো দেখা যায় মাথার একটা সাইড থেকে শুরু হয় ব্যথাটা, দবদবে ব্যথা, এবং সেটা ধীরে ধীরে অন্য সাইডেও ছড়াতে পারে। তো সেক্ষেত্রে আমরা মনে করব কি জানি মাইগ্রেন হচ্ছে, এবং ব্যথাটা যদি ব্যথার ওষুধ যদি কিছু না খাওয়া হয় বা ধরে নিন মাইগ্রেনের পেশেন্টরা বলে কি কোনো স্ট্রং লাইট বা সাউন্ডে তাদের খুব কষ্ট হয়, তারা বলে কি আমাকে একটা অন্ধকার ঘরে ছেড়ে দেওয়া হোক, বেশি আওয়াজ তো সহ্য করা যায় না। ঠিক। তো এইগুলো হচ্ছে একদম যেটাতে আমরা বুঝতে পারবো কি আমার প্রবাবলি মাইগ্রেনই হচ্ছে, এবং যদি ওষুধ না খায় তাহলে এটা মানে আপ টু 72 আওয়ার্স পর্যন্ত থাকতে পারে, 3 দিন। একটা ভালো নিউজ হচ্ছে মাইগ্রেনে কেউ মারা যায় না বা কিছু, মানে এটা লাইফ থ্রেটেনিং কিছু না, কিন্তু কষ্টটা ভীষণ সিভিয়ার, যে সাফার করে সেই হয়তো বুঝতে পারে। এটা তো মাইগ্রেনের একটা আমরা উপসর্গগুলো শুনলাম, তো আমরা আইডেন্টিফাই করতে পারি, যদিও এটা আমাদের আইডেন্টিফিকেশনের জায়গা নয়, পেশেন্টের ডাক্তারের পরামর্শ নিতে হবে, কিন্তু একটা প্রিলিমিনারি আমরা বুঝতে পারছি যে এটা আমাদের হয়তো বা আতকপালির সমস্যা। এরপরে আমি যাব হচ্ছে সাইনাসের সমস্যা, এটাতেও আমরা কিন্তু মাথার যন্ত্রণায় ভুগি, কিন্তু এইখানে আবার আমরা একটা অপারেটিভ জায়গাতেও কিন্তু আমরা চলে যাই এক এক সময়, সেটা কি? আচ্ছা, সাইনাস হচ্ছে মেইনলি রিলেটেড টু ইএনটি মানে হচ্ছে ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট। তার মানে এই ব্যথাটা, এই সাইনাসের ব্যথাটা স্পেসিফিক্যালি মাথার মধ্যে দেখা গেছে গালের পাশে হতে পারে, কপালের কাছে হতে পারে, আর এটার সাথে সাইনাসের সাথে সবসময় কোনো ধরনের সর্দি কাশি বা ইনফেকশনের রিলেশন থাকে। যদি কনস্ট্যান্ট কারোর খুব লো ডিগ্রি ফিভার, মানে খুব জ্বর আসছে বা বারবার সর্দি কাশির সমস্যায় ভুগছে, তখন মনে করতে পারি আমার কি জানি সাইনাস হচ্ছে। সাইনাসের ব্যথাটা একটা চাপ ধরা ব্যথা,
মাথার বললাম যেটা কপালের কাছে অথবা গালের কাছে মাথার পেছনের দিকে একটা চাপ ধরা ব্যথা হয়ে থাকবে, এবং সেটা দেখা গেছে একটা অ্যান্টিবায়োটিক কোর্স বা কিছু কমপ্লিট করার পর অবশ্যই অ্যান্টিবায়োটিক বা এই ধরনের ওষুধ খাওয়ার আগে কোনো ইএনটি স্পেশালিস্টের পরামর্শ নেওয়া উচিত। কিছু ইনভেস্টিগেশন করার পর যদি বেরোয় ইনফেকশন বা কিছু আছে, মানে ক্রনিক কোনো যদি ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আমি মনে করবো আমার সাইনাসের প্রবলেম থেকে মাথা ব্যথাটা হচ্ছে। আর কি কি ধরনের নরমালি মাথা ব্যথা হতে পারে, যেহেতু আজকে আমাদের বিষয়বস্তুই তাই? আমি যে প্রথমেই বললাম প্রাইমারি হেডেক। প্রাইমারি হেডেক কথাটার মানে হচ্ছে যেখানে কোনো কারণ ছাড়াই বা শরীরে কোনো অ্যাবনর্মালিটি ছাড়াই যখন আমাদের ব্যথা হয়। এর মধ্যে বেশ মানে সব থেকে কমন তো বললাম মাইগ্রেন। আর একটা যেটা খুব কমনলি দেখা যায় সেটাকে বলা হয় টেনশন টাইপ হেডেক। টেনশন টাইপ হেডেক নামটার মধ্যে দিয়েই বলতে হবে, মনে হবে যেন পেশেন্ট বলবে মাথার দুদিকেই ব্যথা। তার মানে এইটা দিয়েই আমি বুঝতে পারবো মাইগ্রেন নাকি টেনশন টাইপ হেডেক। টেনশন টাইপ হেডেকটাও খুব কমন মনে হবে একটা মাথায় কিছু চাপ ধরে রয়েছে, একটা টেনশন ব্যান্ড, একটা টাইট ব্যান্ড মাথায় কেউ চেপে ধরে রয়েছে, এবং যেহেতু ওটা দুদিকে হয় মানে মাথার দুটো সাইডেই হয়, আর খুব ক্লোজলি রিলেটেড টু মেন্টাল স্ট্রেস। মানে কোনো ধরনের মেন্টাল স্ট্রেস বা ফিজিক্যাল স্ট্রেস হলে এই ধরনের ব্যথাটা দেখা যায়। নর্মালি এটা বমি বা যেটা মাইগ্রেনে বলছিলাম বমি ভাব বা বমি হয়ে যাওয়া এরকম কোনো ফিচার থাকে না, শুধু মাথায় একটা টাইট ব্যথা হয়, মাঝে মাঝে মাথার মুভমেন্টের সাথেও ব্যথাটা বাড়ে কমে। নর্মালি স্ট্রেস কমে গেলে এই প্রবলেমগুলো কমে যায়। একটা রেগুলার যদি কেউ লাইফস্টাইলের মধ্যে থাকে এই টেনশন টাইপ হেডেকটা কমই হয়। যদি তাও কারোর প্রবলেমটা লিঙ্গার করে সেক্ষেত্রে কিছু মানে ওভার দ্য কাউন্টার কিছু পেইন কিলার কিছুদিনের জন্য যদি নেওয়া হয় এই সমস্যাটা মোটামুটি চলে যায়। এটা নিয়েও খুব একটা কিছু টেনশনের মানে টেনশন টাইপ হেডেক, এটা নিয়ে কোনো হেডেক থাকবে না। তবে একটা কথা, এই জাস্ট অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছিলেন যে হেডেক ডায়েরি, এই হেডেক ডায়েরিটা কি, এটা আমার খুব জানার ইচ্ছে। হেডেক ডায়েরিটা হচ্ছে একটা মানে লিস্ট অফ সিমটমস দেওয়া থাকে। তার মানে ওটাতে বলা থাকবে দিনের কোন সময় আপনার হেডেকটা আসে, মানে ঘুম থেকে উঠলে হয় নাকি একদম দুপুরে কোনো একটা পার্টিকুলার টাইমে হয়, আপনি যেরকম বলছিলেন কোনো ক্লাইমেট চেঞ্জে হচ্ছে কিনা। তো এটা মেইনলি পেশেন্টের আইডেন্টিফিকেশনের জন্য। পেশেন্টের নিজেই একটা চার্ট মেনটেন করে যেখানে বলে আমার মাথা ব্যথাটা এরকম টাইমে শুরু হয়েছে, আমার অল্টারনেট দিনেই মাথা ব্যথা হচ্ছে, বা আমার রোজ দিনই মাথার ব্যথাটা হয়। মাথা ব্যথা হলে ওষুধপত্র টাইমলি না খেলে বা মাথা ব্যথা যদি মানে টেক কেয়ার না করে তাহলে দেখা গেছে বেশ কয়েক ঘন্টা থাকে, আমি যেটা বললাম। তো হেডেক ডায়েরিতে পেশেন্ট মেনটেন করে কি আমার 4-5 ঘন্টা ধরে ব্যথাটা ছিল, বা আমি ওষুধ খাইনি টাইমলি বলে আমার 2-3 দিন ধরে আমার ব্যথাটা হলো। তো এই প্যাটার্নগুলো আইডেন্টিফাই করার জন্য এই হেডেক ডায়েরি মেনটেন করতে হয়, এবং মাসে কত দিন এরকম ব্যথাটা আসলো। অনেক সময় বিভিন্ন ধরনের হেডেকে দেখা গেছে কয়েক মাস পেশেন্টের কষ্ট হয়, তারপর আবার কয়েক মাস একদম প্রবলেম ফ্রি যায়, আবার পরের বছর ওই ঠিক ওই রকম টাইমেই ব্যথাটা ফেরত আসলো, একটা বছর ঘুরে আবার আসলো। সেই ক্ষেত্রে এই হেডেক ডায়েরিটা আমাদের মেনটেন করতে হয়। হেডেক ডায়েরি যদি কেউ মেনটেন করে এবং কোনো ক্লিনিশিয়ানকে মানে ডাক্তারের কাছে যখন আপনি যাচ্ছেন ওই হেডেক ডায়েরি আপনি যদি দেখান, তাহলে কিন্তু পেশেন্টেরও আইডেন্টিফিকেশনের সুবিধা হয় এবং ডক্টরেরও আইডেন্টিফিকেশনের সুবিধা হয় কি এই প্যাটার্নে হেডেকটা আসছে। কারণ কি মাথা ব্যথা কিন্তু মানে এই প্যাটার্নটা বোঝাটা খুব জরুরি আইডেন্টিফাই করার জন্য কি কোন ধরনের মাথা ব্যথা হচ্ছে। একদম। এবং এই যে প্রাইমারি যে ভাগটা রয়েছে এখানে যেমন টেনশনটা খুব বড় ফ্যাক্টর, কারণ আমরা অনেক সময় দেখেছি যে আমরা শকড হয়ে গেলেও আমাদের কিন্তু অদ্ভুত একটা পেইন শুরু হয়। বা অনেক সময় আরেকটা বিষয় আমরা ফলো করেছি যে একটা মানুষ ঘুমোলেন, সে কুশন নিয়ে সে ঘুমোচ্ছেন, হঠাৎ করে তার একটা পেইন শুরু হলো ব্যাক সাইড থেকে। অনেকে এরকম কমপ্লেন করে, আমি এই ধরনের অনুষ্ঠান অনেকে পেয়েছি। হঠাৎ করে বলছে মানে ব্যথা শুরু হলো, মনে হচ্ছে যেন কিছু দিয়ে পার্টিকুলার কোনো একটা জায়গায় প্রেস করা হচ্ছে, ফলে পুরো জায়গাটা সার্কেল হয়ে ব্যথা হচ্ছে। আবার কিছুক্ষণ পরে সে যখন উঠে বসলো আবার মনে হলো যেন ব্লাডটা যেন নর্মালি ইকুয়ালি সরিয়ে গেল, আমি ঠিক হয়ে গেলাম।
এইটা কি জিনিস? আচ্ছা, আপনি যেটা বললেন এই হেডেকেরও কিন্তু একটা নাম আছে, মানে নিউরোলজিস্টদের কাছে বা ক্রনিক পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্টদের কাছে এই যে পার্টিকুলার মানে কোনো একটা ব্যাড পশ্চারে যদি কেউ ঘুমিয়ে পড়ে বা কোনো একটা ব্যাড পশ্চারে যদি থাকে, বা ইভেন যারা ডেস্ক ওয়ার্ক করছে অনেক ঘন্টা ধরে, তাদের যে ঘাড়ে ব্যথাটা হয় সেটাকে বলা হয় সার্ভাইকোজেনিক হেডেক। তার মানে হচ্ছে আমাদের এই শিরদাঁড়ার পিছনে ছোট ছোট যে ভার্টিব্রা, যে ছোট ছোট হাড়গুলো আছে, সেটা একটা কোনো ব্যাড পশ্চারে থাকলে তখন সেই জায়গা থেকে সেই জায়গাটা যদি স্ট্রেসড হয় এই ব্যথাগুলো হয়, সেই ফলে ঘাড়ে ব্যথা হয়। এবং দেখা গেছে আবার যদি পশ্চার কারেক্ট করা হয় তখন কিন্তু আবার এই ব্যথাগুলো কমে যায়। যেটা রেগুলার ডে টু ডে আমাদের করা উচিত সেটা হচ্ছে কোনো মতেই যেন পেশেন্ট ডিহাইড্রেটেড না থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ডিহাইড্রেশন কিন্তু ব্যথার প্রবলেম গুলোকে বাড়িয়ে দেয়। আর পশ্চার রিলেটেড যেহেতু আমি যেটা বললাম, আমি ডেস্ক ওয়ার্কের ক্ষেত্রে স্পেশালি আমাদের একটা প্রপার পশ্চার মেনটেন করা উচিত। এবার পশ্চার কিরকম মেনটেন করবে, আমরা যেরকম বলি দের ইজ নো ফিক্সড পশ্চার, মানে কোনো ওয়ান পশ্চার ইজ নট আ গুড পশ্চার। মানে আমি সোজা হয়ে বসে আছি, আমি 1 ঘন্টা সোজা হয়ে বসে থাকলে কিন্তু আমার ঘাড় আর পিঠ এমনি ব্যথা করবে। তার মানে চেঞ্জিং পশ্চার ইজ এ গুড পশ্চার। মানে যদি আমার ডেস্ক জবও থাকে, আমি এভরি হাফ অ্যান আওয়ার আমি একটু উঠে বসবো, একটু স্ট্রেচিং এক্সারসাইজ করবো, একটু ঘাড়টা ঘোরাবো, এরকম এইগুলো করলেই কিন্তু সার্ভাইকোজেনিক হেডেক মানে ঠিক হয়ে যায়। এবং আমি যদি বুঝতে পারি কি আমার মানে কোনো পার্টিকুলার পশ্চারে শুয়ে থাকাতে ব্যথা হয়েছে, সেক্ষেত্রে বালিশ চেঞ্জ করা বা বিছানার বেডিং চেঞ্জ করা, এগুলোতে মোটামুটি কিওর্ড হয়ে যায়। তো অনেক কিছুই আছে হেডেকে যেগুলো বাড়িতে বসেই আমরা মানে কিওর করতে পারি। মানে এই যে জায়গাগুলো বললেন যে এই মানে বাড়িতে আমি এই প্রসিডিউর গুলো মেনটেন করে কিওর হতে পারি। আর কি কোনো মানে বাড়ির কোনো আর কোনো মানে কি বলবো পার্ট আছে যে এগুলোর মাধ্যমে আমি বাড়িতে বসে অ্যাটলিস্ট মানে প্রিলিমিনারি স্টেজে ঠিক হয়ে যাবো, পরে ডাক্তার হয়ে যাবে? ঠিক। তো প্রথমেই মোস্ট অফ দ্য টাইমস মানে আমাদের হেডেকের এই যে হেডেকটা কিন্তু একটা লাইফস্টাইলের উপর ভীষণ ডিপেন্ডেন্ট। মানে আপনি স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছেন, তাহলে চোখ রিলেটেড যে মাথা ব্যথা সেটা সবারই হয়। এখন আমাদের হাতে হাতে মোবাইল, তো স্ক্রিন টাইম কমানো এটা হচ্ছে প্রথম। সেকেন্ড, খাওয়া দাওয়া ঠিক মতো একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করা, ডিহাইড্রেশন অ্যাভয়েড করা, টাইমলি ঘুমানো। আর এটা ছাড়াও যেটা আমাদের এখন সববার মুখে শুনবেন, ছোট বয়স থেকে শুরু করে মানে এজেড পেশেন্ট, সেটা হচ্ছে কি মেন্টাল স্ট্রেস। তার মানে আমাদের রেগুলার বেসিসে একটা কিন্তু ছোটখাটো মেডিটেশন টেকনিক বা স্ট্রেস রিলিফের টেকনিক কিন্তু সবারই শিখে রাখা উচিত। এইগুলো শেখার জন্য কিন্তু আজকাল খুব বেশি কিছু করতে হয় না। আমরা যদি কোনো ইউটিউবেও খুঁজি, আমরা কিন্তু সেরকম ছোট ছোট এক্সারসাইজ শিখে নিতে পারি, যেটা দিয়ে আমাদের স্ট্রেস কমানো যায়, বা কোনো মেডিটেশন টেকনিক, এগুলো ভীষণভাবে হেল্প করে। মানে স্পেশালি স্ট্রেস কমাতে হেল্প করে, এবং স্ট্রেস রিলেটেড যে পেন সেগুলো কিন্তু কমাতে হেল্প করে। আমরা যেহেতু ক্রনিক পেন নিয়েই ডিল করি, তো স্ট্রেসের সাথে কিন্তু ব্যথার ভীষণ ভাবে একটা যুক্তি আছে। সেই ক্ষেত্রে এই স্ট্রেস ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা কথা বলবো যে এতক্ষণ ধরে আমরা প্রাইমারি বিষয়টা নিয়ে আলোচনা করছি, কোন মাথা ব্যথাকে দেখলে বোঝা যাবে যে এটা কিন্তু খুব রিস্কি, ডেঞ্জারাস? ঠিক। তো কোন মাথা ব্যথাটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের মাথা ব্যথা করা উচিত? সো যদি মাথা ব্যথাটা ভীষণ সিভিয়ার হয়, মানে পেশেন্ট বুঝতে পারবে, মানে সেটা একটা অন্য ধরনের ভীষণ, যদি কারোর একটা সিভিয়ার এপিসোড হওয়া শুরু করে, তখন আমাকে চিন্তা করতে হবে। মাথা ব্যথার সাথে যদি আমি চোখে ঝাপসা দেখি, সেক্ষেত্রেও আমাকে ডক্টরের হেল্প নেওয়া উচিত। যদি আমার এরকম মনে হয় কি আমি ব্যালেন্স হারিয়ে ফেলছি, বা মানে ঠিক মতো করে যখন মাথা ব্যথা হচ্ছে তার সাথে সাথে আমার একটা ডিসব্যালেন্স হওয়ার টেন্ডেন্সি হচ্ছে, সেক্ষেত্রেও আমাদেরকে কিন্তু ভাবতে হবে।
অথবা যদি যেটা বললাম কি মাথা ব্যথা নর্মালি একটা এজের পর মানে কারোর যদি নর্মাল টাইপ অফ হেডেক থাকে একটা এজের পর কমে যায়, কারোর যদি পুরো লাইফ খুব মানে কোনো সিমটম ছাড়া চলেছে এবং হঠাৎ করে আফটার দ্য এজ অফ 50 মানে 50 বছরের পর যদি তার এরকম সিভিয়ার টাইপের কোনো হেডেক হয়, তখন কিন্তু আমাদের কোনো ডক্টর বা নিউরোলজিস্টের হেল্প নেওয়া উচিত, দেখার জন্য কি অন্য কিছু আছে কি নেই, জাস্ট টু বি এক্সট্রা কশাস আর কি। নর্মালি এই যে ব্রেন টিউমারের একটা কথা একটু আগে আপনি বললেন সেকেন্ডারি ইয়ের মধ্যে, হেডেকের মধ্যে, তো এই ব্রেন টিউমারে কি যা যা সিমটম বললেন এগুলোই হয়? এই যে চোখে ঝাপসা হয়ে যাওয়া বা না, সব সময় এরকম হয় যে তা নয়। আচ্ছা। মানে তবে যেটা বললাম কি মানে ব্রেন টিউমার বলে ওটাকে ভয় পাওয়ার কিছু কারণ নেই, না, কিন্তু তা আমাদের যেটা treatment ডিউটি সেটা হচ্ছে কি মানে হেডেক হলো অথচ আমি Ignore একটু করলাম। ইগনোর করে দিলাম বা কনফিউশনে থেকে ইগনোর করে দিলাম ব্যাপারটা, সেইটা কিন্তু করা উচিত নয়। মানে এই চোখ লাল হয়ে যাওয়া বা চোখ দিয়ে জল পড়া বা মানে চোখে ঝাপসা দেখা বা ডিসব্যালেন্স হয়ে যাওয়া, অনেক সময় দেখা গেছে কি স্লার্ড স্পিচ মানে কি কথা জড়িয়ে যাচ্ছে, এইগুলো হলে কিন্তু তখনই ডক্টরের কাছে যাওয়া উচিত। নট নেসেসারি কি ব্রেন টিউমার হলেই এই সব প্রবলেম হবে, কিন্তু আমাদেরকে দেখে নেওয়া উচিত কি আমাদের অন্য কিছু কনসার্নিং আছে কিনা। অর্থাৎ মানে আমরা এই যে একটা কথা বললেন না যে আমরা ইগনোর করে, যে বেসিক্যালি আমাদের, আমি শুরুতেই একটা কথা বলেছি যে আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে পেন কিলার খেয়ে ম্যানেজমেন্টের মানে করা আর কি জিনিসটাকে। এবং এই হেডেকের ক্ষেত্রে কিন্তু আমরা যেমন মানে আমি যদি মাইগ্রেনের কথা বলি, আমরা একটা নির্দিষ্ট ওষুধ খেয়ে নিই, মাইগ্রেনে পেইন হচ্ছে, কারণ অনেক সময় চিকিৎসক আপনারাই বলেন যে একটু চোখ বুজে থাকার চেষ্টা করে যাতে কন্ট্রোল হয়, কিন্তু বেসিক্যালি ভমিটিং টেন্ডেন্সি বা এগুলো কিন্তু হতে থাকে আমরা দেখেছি। কিন্তু সিভিয়ারিটির ক্ষেত্রে আমরা ওটা বুঝে উঠতে পারি না যে বিষয়টা কি। এখানে আমার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কখন আমার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? এই যে আপনি ক্রনিক পেইন স্পেশালিস্ট একজন, কখন কোন মোমেন্টে আপনার সঙ্গে যোগাযোগ করা উচিত? আচ্ছা, আমরা সবাই এটা অ্যাটলিস্ট জানি কি পেন কিলার বেশি বেশি খাওয়া ভালো না। যদি দেখা গেল কি আমার মাথা ব্যথা প্রায়ই আসছে আর আমি আমাকে একটা প্যারাসিটামল বা স্যারিডন খেতে হচ্ছে মাথা ব্যথাটাকে ঠিক করার জন্য, এবং এটা বারবারই প্রায়ই আমার এমন মাথা ব্যথা হচ্ছে কি আমি ওষুধ না খাওয়া পর্যন্ত আমার মাথা ব্যথা ছাড়ছে না, সেক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, কারণ বেশি বেশি পেন কিলার খাওয়া উচিত না। ক্রনিক পেন ম্যানেজমেন্ট ব্যাপারটা হলো কি কারণে ব্যথাটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করা এবং সেটাকে পেন কিলার নয় অন্যভাবে কিভাবে সাইড এফেক্ট ছাড়া কিভাবে পেনটাকে ম্যানেজ করা যায় সেটা হচ্ছে পেন ম্যানেজমেন্ট। তো এই ক্ষেত্রে যদি আমি যে লাইফস্টাইল চেঞ্জগুলোর কথা বললাম, আমি যদি সেগুলো করার পরেও আমি দেখছি আমার এমন মাথা ব্যথা হচ্ছে কোনোভাবে সারছে না, সেক্ষেত্রে 1-2 দিন আমি পেন কিলার নিলাম ব্যথাটা ঠিক করার জন্য, কিন্তু ওটা যদি ক্রনিক লেভেলে বারবার আসতে থাকে বা সপ্তাহের 7 দিনের মধ্যে প্রায় দিনই আমার মাথা ব্যথা হতে থাকে, সেক্ষেত্রে আমার তখন পেন ম্যানেজমেন্ট ডক্টরের হেল্প নেওয়া উচিত। এবং এই হেল্পে আপনি বললেন যে পেন কিলার বিহীন এই ট্রিটমেন্ট, রাইট, এটা তো একটা পজিটিভিটি আমি বলবো, রাইট, আজকের যুগে অ্যাটলিস্ট দাঁড়িয়ে। ঠিক। তো যেটা বললাম পেন ক্রনিক পেন যখন আমি বলছি কি কারণে ব্যথাটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করাটা খুব জরুরি, এবং আমরা যদি কারণটাই আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে আমরা সেই টার্গেটেড ট্রিটমেন্ট করব, তখন আর শুধু ব্যথাটাকে কমিয়ে রাখার জন্য ওষুধ খেতে হবে না, তার মানে পেন কিলারটা তখন শুধু খেতে হবে না, সোর্সটার ট্রিটমেন্ট। ক্রনিক পেন ম্যানেজমেন্ট মানে হচ্ছে মানে আর অনেক দিন ধরে যারা ব্যথায় ভুগছে তাদের সোর্স অফ পেনটা খুঁজে বার করা এবং সেটা রিলেটেড পেন ম্যানেজমেন্ট করা আর কি। আপনাদের কাছে যে প্রতিনিয়ত পেশেন্ট আসছে নর্মালি আজকের যুগে দাঁড়িয়ে কি ধরনের মানে হেডেকের সমস্যা বা পেন নিয়ে মানুষ আসেন? মাইগ্রেন বেশ কমন, মানে মানে মাইগ্রেন বেশি, মানে রেগুলার যে হেডেক গুলোর টাইপ পাওয়া যায় তার মধ্যে মাইগ্রেন কিন্তু বেশ কমন। এটা ছাড়াও টেনশন টাইপ হেডেক যেটা আমি বলছিলাম সেটা, কারণ স্ট্রেস আমাদের সবারই এখন, তো স্ট্রেস রিলেটেড ব্যথা, পশ্চার রিলেটেড যে সার্ভাইকোজেনিক হেডেক বললেন, এগুলো সবকটাই বেশ কমন।
একটু আনকমন ধরনের একটা ব্যথা হয় যেটার নাম হচ্ছে ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেক মানে কি? চোখের পাশটা ব্যথা, শুধু একটা পার্টিকুলার চোখের পিছনে ব্যথা হয় বা চোখ লাল অনেক হয়ে সময় যায়। অনেকে বলে যে আই বলে প্রেসার দিলে তখন একটু রিলিফ হচ্ছে, মানে ব্যথাটা ব্যাক সাইডে চলে যাচ্ছে। এটা কি মানে এটা ঠিক এক্স্যাক্টলি ক্লাস্টার হেডেক নয়, এটা অনেক সময় আমাদের মানে মানে আই রিলেটেড প্রবলেম হতে পারে। আমাদের আই বলের প্রেসার বাড়লো বা কিছু হলো, একটা বয়সের পরে ওটা মেনলি দেখা যায়। তো কিন্তু ক্লাস্টার হেডেক হচ্ছে একটা স্পেসিফিক টাইপ অফ হেডেক যেখানে চোখ লাল হয়ে যায়, একটা সাইডে চোখ লাল হয়ে চোখ দিয়ে জল পড়া এবং নাক থেকে জল পড়া, খুব অদ্ভুত ভাবে। যেরকম মাইগ্রেনে বললাম রাত মানে ঘুমিয়ে পড়লে ব্যথাটা সেরে যায়, ক্লাস্টার হেডেকে দেখা যায় পেশেন্ট ঘুমোতে গেল, হঠাৎ মাঝরাতে তার হঠাৎ ব্যথায় ঘুম ভেঙে যাবে, মানে ঘুমিয়ে থাকা পেশেন্টেরও মাঝরাতে ঘুম ভেঙে যাবে ব্যথার জন্য, এবং সেটা একটা পার্টিকুলার টাইমেই হতে থাকে, মানে রোজ রাত 4টের সময় বা রোজ রাত 3টের সময় ব্যথাটা আর কি। এটা তো নির্দিষ্ট কারণ আছে এইগুলোর? আবারও এটার কোনো কারণ নেই, কিন্তু মানে ফিচারগুলো আমি যেগুলো বললাম এগুলো যারা ভোগে তারা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারে। যদি কেউ আইডেন্টিফাই না করতে পারে সেক্ষেত্রে আমি যেটা আগে মেনশন করছিলাম সেটা হচ্ছে হেডেক ডায়েরি মেনটেন করা। হেডেক ডায়েরিটা কিন্তু এমন একটা ইজি জিনিস যেটা আপনারা বাড়িতে বসেই করতে পারেন। ব্যথাটা কোন সময় আসছে দিনের, সপ্তাহে কবার আসলো আমার ব্যথাটা যখন আসছে আমার প্রবলেমগুলো কতক্ষণ ধরে থাকছে, কি করলে ব্যথাটা বাড়ে বা কি করলে ব্যথাটা ট্রিগার্ড হয়, এবং নাকি কোনো ট্রিগার ফ্যাক্টর নেই সেরকম, বা ব্যথাটা চালু হয়ে গেলে রিলিভিং ফ্যাক্টর কি, মানে আমি কি করলে আমার ব্যথাটা কমে গেল, আমি খাবার খেলাম আমার ব্যথাটা কমে গেল, বা আমি একটা অন্ধকার রুমে চলে গেলাম আমার ব্যথাটা কমে গেল। তো যদি কেউ, আমার একটাই মেসেজ, যদি কেউ রেগুলার হেডেকের প্রবলেমে আপনি ভুগছেন সেক্ষেত্রে এই মানে প্যাটার্নটা আইডেন্টিফাই করাটা বাড়িতে বসে আপনাদের হোমওয়ার্ক হতে পারে, ব্যথাটার মানে প্যাটার্নটা আইডেন্টিফাই করা, এবং তারপরে এই রেগুলার লাইফস্টাইল হ্যাবিটসগুলো যদি চেঞ্জ না হয় তখন মানে চেঞ্জ করার পরেও যদি মানে রিলিফ না পাওয়া যায় সেক্ষেত্রে পরামর্শ। আমাদের ডায়েটটাও একটা বিশাল বড় ম্যাটার করে, রাইট? কারণ আমরা যা খুশি পাই খেয়ে নিই, এটা আমাদের একটা অদ্ভুত জিনিস, রাইট? বলে আমরা বলি যে আমাদের এই ফাস্ট লাইফ লিড করতে গেলে আমাদের অত খেয়াল থাকে না, বাট এটা কি একটা বড় কারণ হতে পারে? যেরকম রেগুলার ব্যালেন্স ডায়েট তো মানে আমাদের ওভারঅল ওয়েলবিং এর জন্য দরকার, তো ব্যালেন্সড ডায়েট ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট। মানে এখানে হেডেকের ক্ষেত্রে এরকম কোনো স্পেসিফিক ডায়েট নেই কি এই পার্টিকুলার জিনিসটা খেলে আমি ভালো থাকবো। একটা ব্যালেন্স ডায়েট এবং টাইমলি খাওয়া, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে টাইমলি খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেরকম টাইমলি ঘুম, টাইমলি খাওয়া, মানে 7 থেকে 8 ঘন্টা ঘুম, বা যার মানে যেরকম হ্যাবিট, অ্যাডিকুয়েট ঘুমটা ঘুমোলেই বা একটা লাইফস্টাইল মেনটেন করলে মানুষ। অবশ্যই তাই। আজকে খুব মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা ছিলাম এবং খুব আনকমন একটা বিষয় নিয়ে আমরা ছিলাম, এবং যেহেতু আমাদের সঙ্গে ছিলেন ক্রনিক পেইন স্পেশালিস্ট ডক্টর সুষ্পা দাস, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের গাইডলাইন্স দেওয়ার জন্য। অবশ্যই হেল্পলাইন থাকবে আপনাদের সাথে, আরো কিছু গাইডলাইন্স আপনাদের জন্য রাখা। অনেক ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।